আরে প্রকাশদা, তুমি এই সকাল করে আমার কাছে এলে কেন রে? তোর কাছে আসতে কি আমার মানা আছে নাকি? হ্যাঁ, আরে না না, কি যে বলো না তুমি। তোমরা যদি না আসো তাহলে কি আর আমার ব্যবসা চলবে বলো? না, চাষবাস করে আর কিছু হচ্ছে না রে। কোনো চাষেই তো কিছু করতে পারছি না। কি করি বলতো? একটা বুদ্ধি দিতে পারি দাদা, জানি না বুদ্ধিটা তোমার পছন্দ হবে কিনা। হেয়ালি না করে বলে ফেল দেখি, যদি কোনো কাজ হয়। বারবার তো একই রকম ফসল চাষ করে করে জমির মাটিটা নষ্ট করে ফেলেছো। এবার ওইসব ফসলে চাষ বাদ দিয়ে তরমুজে চাষ করো জমিতে। না না, তরমুজের চাষে ঝামেলা আছে, ও আমি করতে পারবো না। ভালো একটা বুদ্ধি দিলাম, শুনলে শোনো, না শুনলে আর কি। সামনে তরমুজের সিজন আসছে, তখন বুঝতে পারবে। তোর কথা ফেলতেও পারি না, আর কি যে করব তাও বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, এক কাজ কর, দে, তুই আমাকে তরমুজের বীজই দে দেখি। বাবা বাবা বাহ, রান্নাটা আজকে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কেমন চেটে পুটে সব খেয়ে ফেললাম। তোমার পছন্দের কুমড়ো রেখেছি তো, চেটে পুটে তো খাবেই। যাও যাও গিন্নি, তুমি ওই ঘর থেকে বীজগুলো নিয়ে আসো। এক্ষুনি গিয়ে জমিতে বীজগুলো বুনে দিয়ে আসি। আকাশটা বেশ পরিষ্কার মনে হচ্ছে, দু একদিনের মধ্যে বৃষ্টিও হবে না। ওই সেচ দিয়েই জমিটা ভেজাতে হবে মনে হচ্ছে। এই নাও তোমার বীজের প্যাকেট। তা কিসের বীজ আনলে শুনি? তুমি দেখি চোখ থাকতেও অন্ধ, দেখতে পাচ্ছ না প্যাকেটের গায়ে কত বড় বড় তরমুজের ছবি লাগানো? কি জানি বাবু, এর আগে তো আর তরমুজের চাষ করতে দেখিনি তোমায়। আমি চললাম গিন্নি, তা না হলে আবার রোদ চেতে গেলে কাজ করা মুশকিল হয়ে পড়বে। কি খুড়ো, কোথায় চললে এই রোদের মধ্যে? কোথায় আর যাবো রে বাবা, এক টুকরো জমি তো আছে, কিন্তু কি করব কিছুই তো আমি জানি না। দেখতে আসলাম জমিতে চাষ দেওয়া যাবে কিনা। এই শরীর নিয়ে কি তুমি চাষ করতে পারবে খুড়ো? তার থেকে ভালো তুমি বাড়িতে ফিরে যাও। চাষ না করলে খাবো কি তাহলে? আমার তো আর কেউ নেই যে সে আমার রোজগার করে খাবে। আমি বলি কি, তুমি এই রোদের মধ্যে আর মাঠে এসো না খুড়ো। কখন কোথায় মাথা ঘুরে পড়ে থাকবে, কেউ ঠিক করতে পারবে না। থাক বাবা, তোকে আর কিছুই বলতে হবে না, দেখি না কি করা যায়। কি গো রামুদা, কিছু বলবে নাকি? কি আর বলবো, দেখছিলাম কি কি ফল আছে তোর কাছে। কেন কেন, আমার দোকানের ফল দেখে তোমার লাভটা কি? আছে রে, লাভ আছে, অনেক লাভ আছে। বেশ, তাহলে দেখতে থাকো আর লাভ করতে থাকো। তা এবার তরমুজ কোথা থেকে আনবি রে ফটিক? কিছু কি ঠিক করলি? তরমুজের ব্যবসা আর করতে ইচ্ছে হয় না দাদা, তারপরেও দেখি যদি কাছে কিনারায় কোথাও পাই তাহলে বিক্রি করব, তা না হলে না। ও আচ্ছা আচ্ছা, তা বেশ। আরে আমি তো একটা কাজ করে ফেলেছি, আমাদের প্রকাশদা আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রকাশদা প্রকাশদা, ওই যে মাঠের ভেতরে বাড়ি। হ্যাঁ রে হ্যাঁ, সে তো এবার তার সব জমিতে তরমুজ চাষ করেছে, তার সব তরমুজ আমি নেব বলেছি। তাহলে তোমার গুটি তো লাল হয়ে গেল এবার। যাও যাও, একাই ব্যবসা করো। আরে এখনো তো তরমুজ উঠতে বেশ কয়েকদিন সময় আছে। তুইও দেখ, যদি এমন কাউকে পেয়ে যাস। সে দেখা যাবে, আমার তো দোকানে ফলের অভাব নেই যে তরমুজ আনতেই হবে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আর কাজ না থাকলে বাড়িতে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও। আসলে ফটিক, তুই বড় ফাজিল বুঝলি। তুই থাক, আমি গেলাম। তরমুজ কেমন হয়েছে রামুদা? কিছুই তো বললে না। তা আর বলতে রে প্রকাশ, আরে এক একটা তরমুজ তো অনেক বড় বড় হয়েছে।
আমি কিন্তু সার মাটি ছাড়া কিছুই দিইনি তরমুজে। মানুষ খেয়ে বেশ মজা পাবে আমার জমির তরমুজ। তা হ্যাঁ রে প্রকাশ, 2-4 দিন রাখা যাবে তো তরমুজগুলো? বেশি পাকা তরমুজগুলো রেখে বিক্রি না করাই ভালো। আর তুমি এসব কথা আমার কাছে কেন শুনছো? তুমি তো ফলের ব্যবসায়ী, আমার থেকে তো তোমারই ভালো জানবার কথা। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আমি তো ভালো জানি। সব কথা কি আর তোমাকে বলে দেব নাকি হে প্রকাশ? আসল খেলা তো আমি দেখাবো চাঁদু। হলো তোমার রামুদা? এই তো হয়ে গেল, আর কয়েকটা আছে। আমাকে 2-1টা উঠিয়ে দিলেও তো পারিস নাকি? কি রে ফটিক, এগুলো কি রে? চড়ুই পাখির ডিম নাকি? কি যে বলো না দাদা, এগুলো তরমুজ, তুমি দেখতে পাচ্ছ না? ও তাই বল, তরমুজ আবার এমনিও হয় নাকি? আগে তো দেখিনি। বাবা, তোমার দোকানে তরমুজগুলো তো বেশ বড় বড়, তা মিষ্টি হবে তো দাদা, নাকি ভেতরে সাদা সাদা? হ্যাঁ, আরে রাখ তো তোর বাজে কথা। দেখ দেখ, বাইরে থেকে দেখেই সবার মন ভরে যাবে, বুঝলি? সবাই তো শুধু বাইরে থেকে দেখে তরমুজ খাবে না, ভেতরও তো দেখে নেবে, তাই না? এই দাঁড়া দাঁড়া, আগে তরমুজটা বিক্রি করে নি, তারপর কথা বলছি। আরে সুনীল, যে কি খবর? তরমুজ লাগবে নাকি? তরমুজ কিনবো বলেই তো আসলাম গো, কিন্তু এখন তো আর দেখে কিনতে ইচ্ছে হচ্ছে না। কেন রে, তরমুজে আবার কি হলো? আর তাছাড়া বড় কথা হলো, এ তো তোরই দেওয়া বীজের তরমুজ, তাই না? এ কি প্রকাশের জমি তরমুজ নাকি? হ্যাঁ রে, সবই প্রকাশের জমির তরমুজ। তার মানে এই কাজটা তাহলে তুমিই করেছো, তাই না? কি কাজ করলাম আবার আমি? কি উল্টো পাল্টা বলছিস তুই? এই যে দেখো, এই তরমুজে তো ফরমালিন মেশানো। এত বছর ধরে বীজের ব্যবসা করি, আর তুমি আমাকে ফল চেনাচ্ছ? এবার শোন সুনীল, বুঝছিস তো, একটু এসব না করলে যে ফল থাকে না বাবা। এসব কথা তুই আর অন্য কারোর কাছে বলিস না। কি রে ফটিক, তোর কাছেও তো দেখি তরমুজ আছে রে, তা ভালো হবে তো রে? নিয়ে যাও দাদা, যদি ভালো না হয় টাকা দেওয়া লাগবে না। তা আমাকে 2টো তরমুজ দে দেখি। বাজারে এত তরমুজ থাকতে তুমি এই কালো তরমুজ কিনলে কেন? ফটিকের তরমুজে কোনো ফরমালিন নেই, আর এই কালো তরমুজগুলো খেতেও বেশ ভালো আর মিষ্টি, বুঝলে? এই নাও কাকা, তোমার পাওনা টাকা। আচ্ছা বাবু, তরমুজে কোনো সমস্যা আছে নাকি গো? এই না কাকা, বাজারে তোমার এই কালো তরমুজই এখন বেশি বেশি চলবে। শোনো কাকা, যদি একটু বেশি দামে বিক্রি করি তাহলে তোমাকেও একটু বাড়িয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে এসে নিয়ে যেও যতগুলো লাগে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে কাকা, এখন তাহলে আমি গেলাম, কেমন? বাবা বাবা বাহ, আজ বেশ তাড়াতাড়ি সব তরমুজ ফুরিয়ে গেল। কি রামুদা, কিছু বলবে নাকি? দেখ ফটিক, আমার একটা উপকার করে দে না ভাই। বিশ্বাস কর, আজ আমার একটা তরমুজও ফরমালিন দিইনি। সব তরমুজ ভালো, কিন্তু মানুষ তো আমার কাছ থেকে কিনছে না। এভাবে ফেলে রাখলে তো কাল আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তাই বলো দেখি। তুই আমার তরমুজগুলো একটু বিক্রি করে দে না ভাই। দেখেছো তো দাদা, অসৎ হলে তার কি ফল হয়। আর তাছাড়া সবাই জানে আমি কালো তরমুজের ব্যবসা করি। আমি তোমার তরমুজ আমার দোকানে রেখে বিক্রি করতে পারবো না, তবে একটা কাজ করতে পারো তুমি। নিয়ে যান তরমুজ, নিয়ে যান। এই ভালো ভালো তরমুজ, এই দেখে দেখে নেবেন, ভালো খাবেন, কম দাম কম দাম। হ্যাঁ দেখেছো দাদা, তাও বিক্রি করতে পারছো না তরমুজ। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করলে তার শাস্তি এরকমই হয়। তবে তোর এই কালো তরমুজের ব্যবসা করবার বুদ্ধিটা কে দিল শুনি? আরে কাকা, তুমি?
আমি তো হরি কাকার উপকার করবার জন্যই এই কালো তরমুজগুলো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বুঝলি তো সুনীল, তুই যদি আমাকে এই কালো তরমুজের বীজ না দিতিস তাহলে হয়তো আমারও প্রকাশের মতোই অবস্থা হতো। এটাই প্রকৃতির নিয়ম দাদা, তোমরা যাদের ক্ষতি করতে চাইবে উনি না চাইলে তারা সারা জঙ্গল খুঁজলো ছোলা হাঁসের মতো দেখতে কাউকে পায় কিনা, কিন্তু কোথাও তেমন কিছুই দেখলো না। ওগো, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কই কোথাও তো ছোলা হাঁসের কন্যাকে দেখতে পেলাম না। চলো আমরা আরেকটু খুঁজে দেখি, তারপর না হয় বাড়ি ফিরে যাব। কপালে যা থাকবে তাই তো হবে। রাফি ও তার বউ গেল ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে, আর চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আনমনে একটা গাছ দেখছিল। এই গাছটা এমন কেন? দেখতে তো খুবই অদ্ভুত। এই গাছটার গায়ে আবার কিছু লেখাও আছে মনে হচ্ছে। চন্দ্রা গাছের লেখাটা ভালোভাবে পড়ে দেখল যে তাতে লেখা আছে, গাছের ভেতরে রাক্ষসের বাস, বন্দি করব ছোলা হাঁস। এই গাছের ভেতরে রাক্ষসের কাছে বন্দি ছোলা হাঁসের কন্যা? না না, যে করেই হোক এই গাছের ভেতরে আমাকে যেতেই হবে। চন্দ্রা গাছটির গোড়ায় চক্রাকারে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিন্তু কোনো পাশ দিয়েই গাছের ভিতর যাওয়ার রাস্তা খুঁজে পেল না। হঠাৎ করে চন্দ্রা গাছের ভেতর দিয়ে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এসে পড়ল। আমি কোথায় এসে পড়লাম? আমি তো গাছ দেখছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? তুমি যে গাছটা দেখছিলে সেটা রাক্ষসীর মায়ায় বন্দি গাছ। ওই গাছের গোড়ায় তুমি 7 পাক দেওয়ার সাথেই রাক্ষসীর এই মায়াপুরীতে এসে পড়েছ। রাক্ষসীর মায়াপুরী? তাহলে আমি এখান থেকে বের হব কিভাবে? সামনে যাও, সামনে গেলে তুমি বের হওয়ার জন্য যে কোনো একটা পথ খুঁজে পাবে। ফুল গাছের কথা শুনে চন্দ্রা সামনে যেতে লাগলো। সে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখছিল। এত সুন্দর জায়গা দেখে যেন তার ঘোর লেগে যাচ্ছে। সে কিছুটা পথ গিয়ে দেখলো সেখানে একটা ছোলা হাঁস বন্দি। ইমা, এ কি? বাবা যে ছোলা হাঁসটা নিয়ে গেছিল এটা তো তারই মতো দেখতে। এই মেয়ে, তুমি কে? এখানে কি করতে এসেছো? মরার খুব ইচ্ছে হয়েছে নাকি? না মানে, আমি কোনো জাদুর মায়ায় মনে হচ্ছে এখানে ভুল করে চলে এসেছি। তবে তুমি কে? তুমি এই খাঁচায় বন্দি কেন? আমি জুলি, ছোলা হাঁসের কন্যা। আমি মানুষের রূপ নিতে পারি, তাই এই রাক্ষসটা আমার কাছ থেকে সেই শক্তিটা নিতে চায়। আমি দিচ্ছি না বলে আমাকে এখানে আটকে রেখেছে। কিন্তু কেন? তোমার কাছ থেকে সেই শক্তি নিয়ে রাক্ষসটা কি করবে? আমার কাছ থেকে যদি সে মানুষ হওয়ার শক্তিটা নিতে পারে তবে সে মানুষ হতে পারবে, আর মানুষের রূপ নিয়ে মানুষ জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবে। এবার বুঝতে পেরেছি, চলো আমার সাথে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। রাক্ষসটার আসার সময় হয়েছে, তুমি এখান থেকে পালাও। ছোলা হাঁসের কন্যার কথা শুনে চন্দ্রা একটা ফুল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে রাক্ষসটা সেখানে এসে বলল, রাক্ষসের মায়া পড়িতে মানুষের গন্ধ। এই হাঁস, বল আমার এখানে কে এসেছে? আমি কি করে বলবো যে তোর এই রাক্ষসের মায়াপুরীতে কে এসেছে? চোখ থাকলে নিজে খুঁজে নে। বড্ড বেশি কথা হয়েছে তোর। তোর কাছের শক্তিটা আমার দরকার, না হলে এতদিন তোকে আমি ভর্তা বানিয়ে খেতাম। আমিও সেটাই চাই, মেরে ফেল আমাকে, আমি আর বাঁচতে চাই না। তোকে পরে দেখছি। মানুষের কাঁচা রক্তের ঘ্রাণ আসছে আমার নাকি, এটা আগে খুঁজে বার করি। রাক্ষসটা এদিক সেদিক খুঁজতে লাগলো।
হঠাৎ তার নজর গেল ফুল গাছের আড়ালে। রাক্ষসটার ওইদিকে যেতে দেখে হাঁসটা চিৎকার করে বলল, চন্দ্রা পালাও, রাক্ষসটা কিন্তু তোমার কাছে যাচ্ছে। চন্দ্রা সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রাক্ষসটা তার পিছু তাড়া করতে করতে বলল, মানুষের জাত পালিয়ে যাবি কোথায়? আজ তোকে দিয়ে তো আমার একটা ভোজন হয়ে যাবে। রাক্ষস, তুই আমাকে কোনোদিনও ধরতে পারবি না, আর না আমাকে দিয়ে ভোজন করতে পারবি। এ কথা বলে চন্দ্রা যেই দৌড়তে গেল, তখনই চোট খেয়ে সে একটা পাথরের ওপরে পড়ে গেল। তার কপাল কেটে রক্ত ঝরছিল। চন্দ্রা রাক্ষসের দিকে তাকিয়ে দেখলো তার গলায় একটা মোটা সাপ পেঁচানো। এই রাক্ষসের গলায় এত মোটা একটা সাপ কেন? নিশ্চয়ই এর ভেতরে কিছু গড়বড় আছে। তখন চন্দ্রা রাক্ষসের গলায় থাকা সাপের দিকে তাক করে একটা পাথর ছুঁড়ে মারল। এটা তুই কি করলি? আমার প্রাণ বোমরায় পাথর ছুড়লি। মরে গেলাম, বাঁচাও। খা, আমার রক্ত খা, বোকা রাক্ষস। চন্দ্রা ছোলা হাঁসের কন্যার খাঁচার দরজা খুলে দিয়ে বলল, ছোলা হাঁসের কন্যা, এবার তুমি মুক্ত। বেরিয়ে এসো, এই বন্দি খাঁচা থেকে বেরিয়ে এসো। হাঁসটা বাইরে বেরিয়ে এসে মানুষের রূপ ফিরে পেল। আর তারা দেখলো রাক্ষসের মায়াপুরী হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। রাক্ষসের মায়ার জগৎ ধ্বংস হয়েছে, আমরা জঙ্গলের ভেতরে চলে এসেছি। এবার আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। মানে কিছু মনে করো না, তোমার মা আর বেঁচে নেই। মানে কি বলছো তুমি? আমার মা কোথায় গেছে? চন্দ্রা তখন ছোলা হাঁসের কথা সব খুলে বলল। চন্দ্রার কথা শেষ হতেই ছোলা হাঁসের অদৃশ্য কণ্ঠ তারা শুনতে পেল। মা জুলি, আমি তোকে বাঁচাতে চন্দ্রার বাবার কাছে নিজেকে সঁপে দিয়েছি, যেন সে আমাকে ধরে নিয়ে বাড়ি যায়, আমাকে মেরে ফেলে, আর আমি তাদের বলতে পারি যে তোমরা অভিশপ্ত, আর তোমাদের এই অভিশাপ মুক্ত করতে পারবে একমাত্র আমার কন্যা। কিন্তু মা, তুমি এটা করে কি লাভ করলে? আমি যে সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেললাম। পাগলি মেয়ে, আমি যদি ওদের অভিশাপের কথা না বলতাম তবে ওরা কি তোকে খুঁজতে যেত? আর খুঁজতে না গেলে তোকে যে ওই রাক্ষসটার কাছে মরতে হতো। তাই তো ওদের সাথে মিথ্যা বলতে হলো যে তারা অভিশপ্ত। মা, তুমি আবার আমার কাছে ফিরে এসো। না মা, আমি আর ফিরতে পারবো না, তবে তুই ভালো থাকিস। কিছুক্ষণ পরে চন্দ্রার মা বাবা সেখানে আসলো। চন্দ্রাকে দেখে বলল, কিরে চন্দ্রা, তুই কোথায় ছিলে এত সময়? আমরা যে ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলছিলাম মা। তখন চন্দ্রা তার মা ও বাবার সাথে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বাবা বলল, মা জুলি, তুমি আমাদের ক্ষমা করে দাও মা। আমি বুঝতে পারিনি যে তোমরা হংসী বংশ, তোমরা মানুষের রূপ ধারণ করতে পারো। ক্ষমা চাইতে হবে না, তোমরা তো ভুল করেছো। আর চন্দ্রার জন্যই আমি ওই রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে বোন। আজ থেকে আমি আর তুমি দুই বোন। হ্যাঁ মা, আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। চলো আমাদের বাড়িতে চলো। এরপর জুলি জঙ্গল ছেড়ে চন্দ্রা ও তার মা বাবার সাথে থাকতে শুরু করলো। যদি একটা জাদুর কাঠি পেতাম তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হতো। যা ইচ্ছে হতো তাই চাইতাম, আর পেয়েও যেতাম। রুমি, আজ আমাদের অনেক কাজ করতে হবে। ফসল ভালো হয়নি, তাই আজ কচুর খেতে যাব। যাতে ফসল বেশি হয় তার জন্য একটু বেশি করে কাজ করতে হবে। আজও একই কাজ, একই কষ্ট।
আর পারা যায় না। এবারেও তো তোমাদের এত কম ফসল, এভাবে তোমাদের চলবে কিভাবে? আগে বাবু, সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। প্রাকৃতিক দুর্যোগ হলে কি আর কিছু করবার থাকে? তুমি আমায় শেখাচ্ছ? আমার কাছে তর্ক করছো তুমি? তুমি জানো আমি কে? আগে বাবু, ক্ষমা করবেন, আমি আপনার সাথে মুখ লাগাইনি। আমি শুধু আপনাকে পরিস্থিতিটা বলতে চেয়েছিলাম। এই জমি আমি তোমাকে দিয়েছি, সময় মতো ফসল না দিলে জমি ফেরত নিতে বাধ্য হব। তাই বেশি করে পরিশ্রম করো, আমার ভাগের ফসল আমার চাই। এমনিতেই আগের বার কম ফসল দিয়েছিলে। আচ্ছা কর্তাবাবু, আমি এবারে পুরো চেষ্টা করব আপনাকে যথাযোগ্য ফসলের ভাগ দেওয়ার। হ্যাঁ, এবারে আমার ভাগের ফসল চাই, কথাটা মাথায় রেখো। আমাদের কোনো সাহায্য করা তো দূরের কথা, উল্টে জমি কেড়ে নিতে চায়। একে একদিন আমরা যোগ্য জবাব দেব, সেদিন আর কিচ্ছু বলতে পারবে না। লালচাঁদ হলো গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি। তার বিশাল সম্পত্তি, তার বাপ দাদারা ছিল জমিদার বংশের। সেই প্রভাব এখনো গ্রামে আছে। তাই লালচাঁদ গ্রামের সবার সাথেই এইভাবে খারাপ ব্যবহার করে আর অপমান করে। গ্রামবাসীরাও তার ব্যবহারে ক্রুদ্ধ হয়ে আছে, কিন্তু কিছু বলতে পারে না, কারণ তার কাছে টাকা পয়সা আছে। সে চাইলে অনেক কিছু করতে পারে। বাবা, আমরা কি কখনো ভালো ফসল পাবো না? সবার খেতে তো কত ফসল হয়, কিন্তু আমাদের জমিতে হয় না কেন? রুহি, আমাদের জমিতেও একদিন খুব ভালো ফলন হবে। সেই দিন ওই লাল চাঁদের মুখ বন্ধ হয়ে যাবে। আমরা এমন কিছু করব যা দেখে সবাই বিস্মৃত হয়ে যাবে। রুমি, রুহি, এবার দুজনেই ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, আর জেগে থাকিস না মা। কাল আবার জমিতে কচুর বীজ বসাতে যেতে হবে। রুমি, বেশি টিপে টিপে মাটি চাপা দিবি না, আলগা করে চাপা দিবি, তবেই ভালো ফলন হবে। আচ্ছা বাবা, আমি আলগা করেই মাটি চাপা দিয়ে দেব। এইভাবেই কিছু মাস কেটে যায়। তারা কচু গাছের যত্ন নেয় এবং কঠোর পরিশ্রম চালিয়ে যায়। কঠোর পরিশ্রম করলে সবসময় ভালো ফল হয়, এটা তারা জানতো। তাই তারা খাওয়া দাওয়া করে সব সময় কঠোরভাবে পরিশ্রম করে যেত নিজেদের জমিতে। কচু গাছগুলো আস্তে আস্তে বেড়ে ওঠে এবং ফলও ধরে। এ কি নীল কচু? মা, বাবা, সবাই তাড়াতাড়ি এসো, দেখো কি কাণ্ড হয়েছে আমাদের কচুর ক্ষেতে। এ কি প্রাকৃতিক বিস্ময়! এরকম নীল রঙের কচু তো আগে কখনো দেখিনি। কি অপরূপ সৌন্দর্য! এই রকম নীল রঙের কচু যে হয় তা আগে জানতাম না তো। বাবা, এটা বাজারে ভালো দামে বিক্রি হবে। এবারে ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ রে মা, এবারে সত্যিই ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। অন্যবার ফসল নষ্ট হয়ে যায়, না হলে ফসল ভালো হয় না। আর এবারে হঠাৎই নীল কচুর চাষ হয়ে গেল। আর কিছুদিন যাক, কচুগুলি আর একটু বড় হোক, তারপর বাজারে গিয়ে বেচবো, ভালো দাম পাওয়া যাবে। ক্রেতারা হয়তো কোনোদিন এরকম কচু দেখেননি, তাই ভালো রোজগার হবে এবছর। বাবা, কিন্তু এবার রোজ আমাদের জমির ওপর নজর রাখতে হবে। কেন রে মা, কি হলো? আমাদের শত্রু লাল চাঁদের কানেও নিশ্চয়ই এই কথাটা যাবে। আমাদের জমিতে নীল কচু ফলেছে। ওই চক্রান্তকারী লাল চাঁদ আমাদের এই নীল কচুর ওপর তার কুনজর দেবেই। তাই আগে থাকতেই সাবধান হতে হবে আমাদের। হ্যাঁ, রুমি ঠিক বলেছে, আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ওই হতভাগা লাল চাঁদের কুদৃষ্টি আমাদের খেতে পড়বেই।
তাই আগে থাকতেই নজর রাখতে হবে আমাদের। কর্তা বাবু, রুমির ক্ষেতের নীল কচু নিয়ে গ্রামে খুব আলোচনা হচ্ছে। রীতিমতো এই নিয়ে গ্রামে হইচই পড়ে গেছে। আমাদের কিছু একটা করতেই হবে। আমরাই সেই নীল কচু সংগ্রহ করব এবং তা বিদেশের বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করে নেব। কিন্তু আমার মনে একটা খটকা রয়েই যাচ্ছে। এই নীলচে কচু রুমির বাবা মানে বাপি চাষ করলো কিভাবে? ও এই বিষয়গুলো জানলো কি করে? আমরা তো কেউ কোনোদিন শুনিনি। সে তো আমাদের দেখবার দরকার নেই। আমরা ওই নীল কচু চুরি করব, তারপর দেশের বাজারে বিক্রি করে বেশ ভালো মুনাফা পাওয়া যাবে। তাহলে চুরি করবার কিছু একটা পরিকল্পনা করুন। সবই যদি আমি করে নিলাম তাহলে তুমি আছো কি করতে? আগে কর্তা বাবু, আমি? হ্যাঁ তুমি, কিছু একটা উপায় বলো আমাকে। তাহলে একটা লোককে ভাড়া করি, যে রাতে আমাদের কথা মতো কচু চুরি করে নিয়ে আসবে। না না, ও কচু নিয়ে পালিয়ে গেলে কি হবে? আজকে রাতে আমি নিজে চুরি করতে যাব। ঠিক যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন। কাউকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ কর্তা বাবু, এটাই ভালো হবে। থামো! আমাদের নীলকচু কেন চুরি করছো? এগুলোতে একদম হাত দেবে না। তোমার তো সাহস কম নয় চুগরি। এই জমি আমার, তাই নীল কচুগুলো আমার। তুমি বলবার কে হে? না, এটা আমাদের ক্ষেতের ফসল, আমাদের পরিশ্রমের ফসল। আমি তোমাকে কিছুতেই এটা নিতে দেব না। এই জমি আমি তোমাদেরকে দিয়েছিলাম, আর তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো। তোমার জমি আমি কেড়ে নিলাম বাপি। আপনি নিজে চুরি করেছেন, আবার আমাকে বলছেন আমার জমিটা কেড়ে নেবেন? নির্লজ্জ বেহায়া, আপনার কোনো লজ্জাবোধ নেই? লজ্জাবোধ থাকলে এখনো এখানে দাঁড়িয়ে থাকতো না, আর আমাদের মুখের ওপর তর্ক করার সাহসও পেত না। গ্রামে চোর একটা। আমি মোটেও চুরি করিনি, এটা আমার জমি, তাই আমি আমার ভাগের ফসল নিচ্ছিলাম। এটাকে ভাগের ফসল নেওয়া বলে না, চুরি করাই বলে। এখন সকলে বাড়ি ফিরে চলো, কাল গ্রামের প্রধান বিচার করবে। রুমি, আমি শুনেছি তোমাদের নীলকচুর কথা। আমরা সবাই তোমার পাশে আছি। জয় তোমাদেরই হবে, ওই চক্রান্তকারী লালচাঁদের নয়। হ্যাঁ, আজকে গ্রামের প্রধান বিচার করবেন। ওই চক্রান্তকারী লালচাঁদের শাস্তি হবে। গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাদের পাশে আছে। এবারের জয় তোমাদের নিশ্চিত। লাল চাঁদের মন মানি চলবে না, চলবে না। লাল চাঁদের মন মানি চলবে না, চলবে না। তোমরা সবাই চুপ করো, এই জমি আমার। না, আমরা কেউ চুপ করব না। আমরা আর অত্যাচার সহ্য করব না। নীলকচু তোমার কোনো দিনই হবে না। ওরা পরিশ্রম করে ফসল ফলাবে আর তুমি নিয়ে চলে যাবে? এটা আর হতে দেব না আমরা। আমরা এর বিচার চাই। সব সময় তোমার এই অত্যাচার আমরা সহ্য করব না। তুমি জমি দিয়েছো তো কি হয়েছে? পরিশ্রম তো আমরা করেছি, তাই ফলও আমরা ভোগ করব, তুমি না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এরকম লোক গ্রামে থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। রুমি এবং তার পরিবার নীলকচুর প্রকৃত মালিক। এই জমি যেহেতু আমি ওদেরকে দিয়েছি, তাহলে এই জমির ফসলও আমার হওয়া উচিত। তুমি জমি দিয়ে থাকলেও পরিশ্রমটা করেছে বাপি, রুমি এবং জননী, এই তিনজন মিলে। তুমি জমি দিয়েছো, তাই নীলকচুর কিছু অংশ তুমি পাবে, পুরোটা নয়। তাহলে আমি আমার জমি ওদের কাছ থেকে কেড়ে নেব। আমি আর ওদের এই জমিতে চাষ করতে দেব না। এরকম করবেন না কর্তাবাবু, আমরা তাহলে না খেতে পেয়ে মারা যাব। তুমি চুপ করো বাপি। আমি তোমাকে চাষ করবার জন্য জমি দেব, কিন্তু এই অবিচার আমি হতে দেব না। আমার দোষটা কোথায়? তোমার দোষ কোথায় নেই তুমি বলো আগে লালচাঁদ। কাউকে না বলে তার জিনিসে হাত দেওয়া একটি সব থেকে বড় অপরাধ হয়েছে তোমার। এটিকে রীতিমতো চুরি করা বলে। এটা তোমার প্রথম অপরাধ।
চুরি করবার পরও তুমি গরিব দুঃখী বাপীদের ভয় দেখানোর চেষ্টা করেছো, এটা তোমার দ্বিতীয় অপরাধ। ভুল করেও তুমি তা অস্বীকার করেছো, এটা তোমার তৃতীয় অপরাধ। এই কারণে তোমাকে তোমার যথাযোগ্য শাস্তি পেতে হবে। লালচাঁদকে শাস্তি দেওয়া হোক, লালচাঁদকে শাস্তি দেওয়া হোক। ওই চক্রান্তকারী লালচাঁদ শাস্তি পাওয়ার যোগ্য। এরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি কোনো দোষ করিনি। তুমি আর কত মিথ্যে কথা বলবে লালচাঁদ? তোমার কোনো কথা আর শোনা হবে না। তোমার আসল রূপ সবাই দেখে নিয়েছে, তোমাকে শাস্তি পেতেই হবে। আর শাস্তি হলো এটাই যে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এরকম বলবেন না প্রধান মশাই, আমি কোথায় যাব? সেটা আমরা কেউ জানি না, কিন্তু তোমাকে চলে যেতে হবে, এটাই শেষ কথা। লালচাঁদ গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামের লোকেদের সাথে খারাপ ব্যবহার করায় যে তার এই রকম পরিণতি হবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। চুরি করতে গিয়ে ধরা পড়া সত্ত্বেও সে বারবার তর্ক করে গেছে, তাই গ্রামবাসীরা আরো রাগান্বিত হয়ে গিয়েছিল। গ্রাম প্রধানের কথা শুনে সে হেঁটে হেঁটে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। আজ আমরা জয়ী হলাম আমাদের পরিশ্রম এবং সাহসের জন্য। আমাদের পরিশ্রম আজ সার্থক হলো। আজ আমাদের সাহসের জন্যই ওই লাল চাঁদেরও শাস্তি হলো। সব সময় এমন থেকো রুমি, সব সময় হাসি খুশি থেকো, প্রতিবাদী মনোভাব নিয়ে বেঁচে থাকো। তোমার সাথে অন্যায় হলেই তুমি প্রতিবাদী হয়ে উঠবে, না উঠলেই আরো অন্যায় হবে। ধন্যবাদ আদনান, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তাই এই নীল কচুর কিছু কচু তুমি নিয়ে যাবে, এটা তোমার উপহার।